আজকের ভিডিওতে আমরা জৈব বিকারক নিয়ে আলোচনা করব। তো জৈব বিকারক কি? জৈব বিকারক হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিতে জৈব যৌগ যেসব বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে নতুন কোনো যৌগ বা নতুন কোনো জৈব যৌগ উৎপন্ন করে, ওই সমস্ত বিক্রিয়কগুলিকে বলা হয় হচ্ছে জৈব বিকারক। এখন জৈব বিকারক আবার হয় দুই রকমের। একটা হচ্ছে ইলেকট্রোফিলিক জৈব বিকারক, ইলেকট্রোফিলিক বিকারক। এখন আরেকটা হচ্ছে নিউক্লিওফিলিক বিকারক। তো শুরুতে আমরা ইলেকট্রোফিলিক বিকারক নিয়ে আলোচনা করি। তো ইলেকট্রোফিলিক বিকারক কি? ইলেকট্রোফিলিক বিকারক হচ্ছে ওই সমস্ত বিকারক যারা কিনা ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করে। অর্থাৎ যারা ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করে, অর্থাৎ জৈব যৌগের ইলেকট্রন ঘনত্ব বিশিষ্ট অংশে আক্রমণ করে বিক্রিয়া ঘটায়, তাদেরকে বলা হয় হচ্ছে ইলেকট্রোফিলিক বিকারক। তো ইলেকট্রোফিলিক বিকারক দুই রকমের হয়। একটা হচ্ছে নরমালি একটু চিন্তা করো যে ইলেকট্রোফিলিক অর্থাৎ ইলেকট্রনের প্রতি ওদের আকর্ষণ থাকে, তাহলে ওরা নিজেরা কোন ধর্ম বিশিষ্ট বা কোন চার্জ বিশিষ্ট হবে? তো নরমালি ওরা কিন্তু পজিটিভ চার্জ বিশিষ্ট হওয়ার কথা, যেহেতু পজিটিভেরই নেগেটিভের প্রতি আকর্ষণ থাকে। হ্যাঁ, ইলেকট্রোফিলিক বিকারককে সংক্ষেপে ই প্লাস দিয়ে ডিনোট করা হয়। অর্থাৎ ই প্লাস দিয়ে আমরা বুঝবো ইলেকট্রোফিলিক বিকারক, যেহেতু ওরা ইলেকট্রনের প্রতি আকৃষ্ট হয় তাই পজিটিভ চার্জ যুক্তই নরমালি হয়। বাট ইলেকট্রোফিলিক বিকারক দুই রকমের হয়। একটা হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, ধনাত্মক চার্জ যুক্ত। আরেকটা হয় হচ্ছে প্রশম ইলেকট্রোফিলিক বিকারক। প্রশম অর্থাৎ প্রশম মানে কি? নিউট্রাল, নিরপেক্ষ, অর্থাৎ ওদের কোনো চার্জ নাই। এখন ধনাত্মক চার্জ যুক্ত ইলেকট্রোফিলিক বিকারক কি? ধনাত্মক চার্জ যুক্ত ইলেকট্রোফিলিক বিকারকের মধ্যে থাকে কি কি? যেমন H প্লাস, যেহেতু এটার চার্জ ধনাত্মক, তো ও নেগেটিভ চার্জ যুক্ত কোনো অংশেই বিক্রিয়া ঘটায় যুক্ত হতে চাইবে বা অন্য কোনো যৌগ, অন্য কোনো পরমাণুকে প্রতিস্থাপিত করতে চাইবে। H প্লাস, H3O প্লাস, NO2 প্লাস, তারপর আরো আছে হচ্ছে তোমার CR3 প্লাস, NH4 প্লাস। তো এরা 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 সবাই হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত ইলেকট্রোফাইল। তো NO2 প্লাসটার স্ট্রাকচারটা কিরকম হয় এটা একটু দেখে রাখো। সেটা হচ্ছে নাইট্রোজেন, দুইটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। অক্সিজেনের হাত কয়টা? দুইটা, ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও। এখন খেয়াল করে দেখো যে নাইট্রোজেনের হাত কয়টা থাকে? নরমালি নাইট্রোজেন কয়টা সমযোজী বন্ধন করতে পারে? নাইট্রোজেন কিন্তু তিনটা সমযোজী বন্ধন করতে পারে। ওই জায়গায় ওর সমযোজী বন্ধন করতে হইছে কয়টা? চারটা। অর্থাৎ ওর যে এখানে লোন পেয়ার ইলেকট্রন থাকার কথা ছিল, ওই লোন পেয়ার ইলেকট্রনকেও ওর দিয়ে দিতে হইছে সমযোজী বন্ধন তৈরি করতে অক্সিজেনের সাথে। তো যার কারণে এই লোন পেয়ারটা কিন্তু এখন নাই। যেহেতু এই লোন পেয়ারটাই, এই যে এই বন্ডের কথা চিন্তা করো, এই বন্ডটা তৈরি হয়েছে এই লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করার মাধ্যমে। তো যার কারণে এই লোন পেয়ারের একটা ইলেকট্রন নাইট্রোজেনের আন্ডারে থাকলেও আরেকটা ইলেকট্রন কিন্তু অক্সিজেনের আন্ডারে চলে গেছে। তো যার কারণে নাইট্রোজেন ওভারঅল একটা ইলেকট্রন হারাই ফেলছে, যার কারণে এখানে চার্জটা হয়ে যায় প্লাস। R3C+, এটা একটা কার্বোক্যাটায়ন, যেখানে কিনা কার্বনের নরমালি লাস্ট শেলে চারটা ইলেকট্রন থাকে, চারটা বেজোর ইলেকট্রন থাকে, যার মধ্যে তিনটা বেজোর ইলেকট্রন দিয়ে ও একটা একটা করে অ্যালকাইল গ্রুপকে ধরছে। আরেকটা ইলেকট্রন ও অন্য কাউকে ডোনেট করে দিছে, যার ফলে ওর ওভারঅল চার্জ হয়ে গেছে কি? পজিটিভ। আর এদিকে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, এটা কিভাবে ক্রিয়েট হয়েছে? এটা হচ্ছে এই যে অ্যামোনিয়া প্লাস H প্লাস। তো যার ফলে অ্যামোনিয়া আর H প্লাস এর মধ্যে একটা সন্নিবেশ বন্ধন হয়, এই যে এই ইলেকট্রনটা H প্লাস কে দিয়ে দেয়, যার কারণে ওভারঅল চার্জ হয়ে যায় কি? NH4 প্লাস। তো এগুলি হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রোফাইল, যারা নেগেটিভের প্রতি বা ইলেকট্রন ঘনত্ব যুক্ত স্থানে গিয়ে আক্রমণ করে বিক্রিয়া ঘটানোর চেষ্টা করে। ওকে, এখন প্রসম ইলেকট্রোফাইল। প্রসম ইলেকট্রোফাইলের মধ্যে কি কি আছে? প্রসম ইলেকট্রোফাইলের মধ্যে আছে হচ্ছে, যেমন ধরো যে বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড,
তারপর আরো আছে FeCl3, ফেরিক ক্লোরাইড, তারপর আছে সালফার ট্রাইঅক্সাইড। এরা সবাই হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল, কারণ এরা এক একটা নিরপেক্ষ যৌগ যাদের কিনা কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ নাই। তো তারপরও ওরা কেন ইলেকট্রোফিলিক বিকারক, অর্থাৎ ওরা কেন ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করে? এটার কারণ হচ্ছে ওদের প্রত্যেকের মধ্যেই খালি অরবিটাল বিদ্যমান আছে যেখানে ইলেকট্রন থাকতে পারে, বাট ওদের ক্ষেত্রে নাই। যেমন তুমি চিন্তা করো BF3, বোরন ট্রাইফ্লোরাইড। তো বোরন ট্রাইফ্লোরাইডের স্ট্রাকচারটা কিরকম হয়, যে বোরনের চারপাশে কিন্তু লাস্ট শেলে ইলেকট্রন আছে তিনটা বেজোর ইলেকট্রন আছে। তিনটা বেজোর ইলেকট্রন কিন্তু তিনটা ফ্লোরিনের সাথে সমযোজী বন্ধন করে। ধরো যে এই যে ক্রসগুলি হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন, এই যে তিনটা ফ্লোরিনের সাথে একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে, উভয়ে একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন করে। এখন বোরনের লাস্ট শেলটা কিন্তু হচ্ছে 2 নাম্বার শেল। এই যে বোরনের লাস্ট শেলটা কিন্তু হচ্ছে 2 নাম্বার 2s2 2p1। দেখো লাস্ট শেলটা কিন্তু এই যে তিনটা ইলেকট্রন, এই তিনটা ইলেকট্রন কিন্তু আছে হচ্ছে 2 নাম্বার শেলে। তো 2 নাম্বার শেলে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে কয়টা? অবশ্যই 8টা ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে। অর্থাৎ এদিকে কিন্তু ওর আরো স্কোপ আছে ইলেকট্রন দেওয়ার, কারণ 8টা ইলেকট্রনের জায়গায় ওর এখানে পূর্ণ হয়েছে মাত্র 6টা ইলেকট্রন, অর্থাৎ ও আরো একজোড়া ইলেকট্রন রিসিভ করতে পারে। অর্থাৎ ওর ইলেকট্রনের প্রতি একটা চাহিদা বা ডিমান্ড কাজ করে। ওই ডিমান্ড থেকেই ও ইলেকট্রন ঘনত্বযুক্ত স্থানে গিয়ে আক্রমণ করার চেষ্টা করে, তারপর বিক্রিয়া ঘটায়। একই কথা প্রযোজ্য বোরন ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও। তো এখন আমরা দেখি যে FeCl3টা কিভাবে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। দেখো এদিকে FeCl3 এর মধ্যে মেইন যে ক্যাটায়নটা সেটা হচ্ছে কি তোমার Fe3+ আয়ন, অর্থাৎ ফেরিক আয়নটা Fe3+। এখন আমরা যদি Fe3+ টার ইলেকট্রন বিন্যাসটা দেখি, সেটা হয় হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। এই দুটো ইলেকট্রন রিলিজ হয়ে যাবে, আর 3d এর মধ্যে 6 হওয়ার কথা, বাট আরো একটা রিলিজ হয়ে 3d 5 হয়ে যাবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে 3d অরবিটাল কিন্তু অনেকটাই ফাঁকা পড়ে আছে, অর্থাৎ ও কিন্তু চাইলে ইলেকট্রন একসেপ্ট করতে পারে। তো এই টেন্ডেন্সি থেকেই FeCl3টা ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করে, ইলেকট্রোফাইল হিসেবে ও কাজ করে। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। তো সালফার ট্রাইঅক্সাইডের গঠনটা অনেকটা এরকম। তো সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে কি হয়, যে সালফার আর অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা অনেক বেশি, সেটা 0.5 এর চাইতেও অনেক বেশি। আর যার ফলে কি হয়, যে অক্সিজেন অনেক বেশি তড়িৎ ঋণাত্মক হয়, বন্ধনের ইলেকট্রনগুলি, সমযোজী বন্ধনের ইলেকট্রনগুলি ও নিজের দিকে টেনে নেয়। আর এই নিজের দিকে টেনে নেওয়ার ফলে এই ক্ষেত্রে অক্সিজেনটা হয়ে যায় আংশিক নেগেটিভ। যেহেতু নিজের দিকে অক্সিজেন ইলেকট্রনগুলিকে টেনে নিচ্ছে, তাহলে ও পার্শিয়াল নেগেটিভ চার্জ যুক্ত হয়ে যায়। টেনে নিচ্ছে বাট পুরোপুরি নিয়ে নিচ্ছে না। তো ও যদি নিজের দিকে ইলেকট্রন টেনে নেয়, তাহলে সালফার কি নিজের থেকে, নিজের এরিয়া থেকে ইলেকট্রনগুলি কি দূরে সরে গেল না? আর এই দূরে সরে যাওয়ার কারণে সালফারটা হয়ে যাবে কি পার্শিয়াল পজিটিভ। বাট যদিও এক একটা অক্সিজেন যতটুকু নেগেটিভ চার্জ গেইন করবে, সালফার কিন্তু তার চাইতে 3 গুণ পজিটিভ চার্জ গেইন করবে, যেহেতু এদিকে তোমার হচ্ছে তিনটা অক্সিজেন তিন পাশ থেকে টেনে ওকে পজিটিভ বানাইছে, অর্থাৎ 3 গুণ বেশি পজিটিভ বানাইছে। তাহলে সালফারটা হবে হচ্ছে ডেল প্লাস, আমরা এরকম বলতে পারি ডেল প্লাস। ওকে, তো এই ক্ষেত্রে সালফার ট্রাইঅক্সাইডটা এই সালফার পরমাণুর পজিটিভিটির কারণে ও ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করে। এখন তোমরা এদিকে জিজ্ঞেস করতে পারো যে এদিকে তো অক্সিজেনও নেগেটিভ চার্জ যুক্ত হয়, তাহলে অক্সিজেন কিভাবে যাবে ওই নেগেটিভ চার্জের কাছে? খেয়াল করে দেখো, একটু আগে যেটা বললাম যে এদিকে এক একটা অক্সিজেন যতটুকু নেগেটিভ চার্জ গেইন করবে, সালফার একাই তার চেয়ে 3 গুণ বেশি পজিটিভ চার্জ গেইন করবে। অর্থাৎ এদিকে অনেক বেশি পজিটিভ চার্জ একটা জায়গায় ঘনীভূত অবস্থায় আছে, আর অক্সিজেনের ক্ষেত্রে নেগেটিভ চার্জটা কিন্তু এক একটা অক্সিজেনের মধ্যে একটু একটু করে আছে। অর্থাৎ তুমি এদিকে যদি ওভারঅল চিন্তা করো যে এদিকে নেগেটিভ চার্জের চাইতে পজিটিভ চার্জের প্রকোপটা বেশি হবে, যেহেতু এটা একটা জায়গায় কেন্দ্রীভূত অবস্থায় আছে। তো এই পজিটিভ চার্জের কারণে সালফার ট্রাইঅক্সাইডটা কি হিসেবে কাজ করে? ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। তো এখন আমরা জানবো হচ্ছে নিউক্লিওফিলিক বিকারক সম্পর্কে। এখন আমরা ইলেকট্রোফিলিক বিকারক সম্পর্কে জানলাম, এখন আমরা নিউক্লিওফিলিক বিকারক নিয়ে
আলোচনা করব। নিউক্লিওফিলিক বিকারক কারা? অর্থাৎ যারা নিউক্লিয়াসের প্রতি অর্থাৎ পজিটিভ চার্জের প্রতি আকর্ষণ শো করে তারা হচ্ছে নিউক্লিওফিলিক বিকারক। তো পজিটিভ চার্জের প্রতি নরমালি কারা আকর্ষণ শো করে? যারা নেগেটিভ চার্জ যুক্ত তারাই তো পজিটিভ চার্জের প্রতি আকর্ষণ শো করে। তো যার কারণে নিউক্লিওফিলিক বিকারককে সংক্ষেপে আমরা NU নিউক্লিয়র NU নেগেটিভ এই সিম্বলটা দিয়ে আমরা প্রকাশ করি নিউক্লিওফিলিক বিকারককে। এখন নিউক্লিওফিলিক বিকারক অবশ্যই নেগেটিভ চার্জযুক্ত হইতে পারে অথবা প্রশম হইতে পারে, অর্থাৎ নিউট্রালও হতে পারে, নিরপেক্ষ যৌগও হতে পারে। বাট নিরপেক্ষ যৌগকে যদি পজিটিভ কিছুর প্রতি অ্যাট্রাকশন শো করাইতে হয় তাহলে তার মধ্যে কিন্তু কমপক্ষে একটি লোন পেয়ার বা মুক্তজোড় ইলেকট্রন থাকতে হবে। অর্থাৎ এ থেকে আমরা বলতে পারি নিউক্লিওফিলিক বিকারক কিন্তু দুই রকমের হতে পারে। একটা হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে প্রশম অর্থাৎ নিরপেক্ষ। তো ঋণাত্মক চার্জযুক্ত নিউক্লিওফাইল কি কি আছে? যেমন ধরো যে হাইড্রাইড আয়ন H মাইনাস, অর্থাৎ হাইড্রোজেন একটা ইলেকট্রন রিসিভ করছে, নরমালি হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে, বাট এই ক্ষেত্রে বা কোনো কন্ডিশনে যদি হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে হাইড্রাইড আয়ন। এটা হচ্ছে একটা নিউক্লিওফাইল। আরেকটা কি হতে পারে? BH4 মাইনাস, অর্থাৎ বোরন হাইড্রাইড। এই বোরন হাইড্রাইড এদিকেও কিন্তু একটা হাইড্রাইড আয়ন আছে যার ফলে BH4টা ওভারঅল নেগেটিভ চার্জযুক্ত হয়। তো এটা একটা ঋণাত্মক চার্জযুক্ত নিউক্লিওফাইল। আরো হতে পারে সিম্পল যে OH মাইনাস হাইড্রোক্সাইড আয়ন, ঋণাত্মক চার্জযুক্ত, তো পজিটিভের প্রতি ও অ্যাট্রাকশন শো করবে। আরো হতে পারে HSO3 মাইনাস, সালফিউরাস অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন যদি সরে যায় তাহলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে HSO3 মাইনাস। এছাড়াও আরো আছে সায়ানাইড, ক্লোরাইড, ব্রোমাইড। এরা সবাই নেগেটিভ চার্জযুক্ত হওয়াতে পজিটিভের প্রতি অ্যাট্রাকশন শো করে, নিউক্লিয়াসের প্রতি বা পজিটিভ চার্জের প্রতি অ্যাট্রাকশন শো করে, অর্থাৎ ওরা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। তো নিউক্লিওফাইল হিসেবে ওরা কোনো একটা জৈব যৌগের সাথে অ্যাটাচও হইতে পারে বা জৈব যৌগের কোনো একটা পরমাণুকে সরাই দিয়ে ওই জায়গায় বসে যেতে পারে, অর্থাৎ প্রতিস্থাপনও ঘটাতে পারে। তো প্রশম নিউক্লিওফাইল কি কি আছে? প্রশম নিউক্লিওফাইল আছে যেমন ধরো যে অ্যামোনিয়া NH3। দেখো অ্যামোনিয়ার মধ্যে ওভারঅল চার্জ কত? 0, ওভারঅল চার্জ 0। তো এই অ্যামোনিয়ার মধ্যে ওভারঅল চার্জ 0 হওয়া সত্ত্বেও ওরা যেহেতু নিউক্লিয়াস বা পজিটিভের প্রতি অ্যাট্রাকশন শো করে, তো এর কারণ কি? কারণ হচ্ছে এই লোন পেয়ার ইলেকট্রন, ওদের এক্সট্রা ইলেকট্রন আছে। তো এই ইলেকট্রনের কারণে এই ইলেকট্রনের যেহেতু ডোনেট করার ক্যাপাসিটি আছে অ্যামোনিয়ার, তো এই ইলেকট্রন ডোনেট করার মাধ্যমে ও পজিটিভের প্রতি অ্যাট্রাকশন শো করে। আরো এরকম লোন পেয়ার যুক্ত নিরপেক্ষ পরমাণু কি কি আছে? যেমন ধরো যে H2O এর মধ্যে দুই জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে। অ্যালকাইল অ্যামিন RNH2 অ্যালকাইল অ্যামিন। আর কি অ্যালকাইল গ্রুপ যেমন মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল যে কোনো হতে পারে। আর এই যে অ্যামিনের মধ্যে নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে, এই লোন পেয়ার ইলেকট্রনের কারণে ও পজিটিভের প্রতি অ্যাট্রাকশন শো করতে পারে। এছাড়াও আরো আছে ফসফিন PH3, ফসফরাসের মধ্যে এই লোন পেয়ার ইলেকট্রনের কারণে ও পজিটিভের প্রতি অ্যাট্রাকশন শো করতে পারে। তো এইভাবে সেটা ঋণাত্মক চার্জযুক্ত হইতে পারে অথবা নিউট্রালও হইতে পারে, যেটা কিনা লোন পেয়ারের কারণে পজিটিভের প্রতি অ্যাট্রাকশন শো করে ওরা নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। তো একটু বলে রাখি, সেটা হচ্ছে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল উভয়ই দুই রকমের বিক্রিয়া দিতে পারে। প্রথম বিক্রিয়াটা হচ্ছে জুট বিক্রিয়া, সেকেন্ড বিক্রিয়াটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। জুট বিক্রিয়া কি? জুট বিক্রিয়া মানে হচ্ছে যে সংযোজন বিক্রিয়া, অর্থাৎ দুইটা যৌগ অ্যাটাচ হয়ে যাবে, কোনো যৌগ থেকে কেউ তোমার হচ্ছে রিমুভ হবে না, অর্থাৎ প্রতিস্থাপিত হবে না। এটা হচ্ছে জুট বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। আরেকটা হতে পারে সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ যখন ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইল কোনো একটা জৈব যৌগের মধ্যে অ্যাটাচ হবে তখন পাশাপাশি ওই জৈব যৌগ থেকে কোনো একটা পরমাণুকে ও ডিটাচ করে দিবে, আলাদা করে দিবে, এভাবে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটায়। তো এর পরবর্তী ভিডিওগুলিতে আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।